বিতর্কিত ৩ নির্বাচনে জয়ী হতে বিনা প্রতিদ্বন্দ্বিতার রাতের ভোট ও ডামি প্রার্থী ছিল আওয়ামী লীগের কৌশল। ভোট ডাকাতি বন্ধের তাগিদ প্রধান উপদেষ্টার। রীতি মেনে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। আমাদের তরফ থেকে কোন রকম নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থতার অভিযোগ ফখরুলের। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করলে পালাতে বাধ্য করা হবে মন্তব্য জামাত আমিরের। 2-1 দিনের মধ্যেই জোটের আসন ঘোষণা। কারফিউ দিয়ে আন্দোলন দমাতে চেয়েছিলেন সালমান আনিসুল। 5 অভিযোগে বিচার শুরু। হাদি হত্যার চার্জশিটে সময় বেঁধে দিল ট্রাইব্যুনাল। তেহরানে 3 দিনের শোক। খামেনির শাসন সমাপ্তির সম্ভাবনা ক্ষীণ বললেন বিশেষজ্ঞরা। এবং ভারতে খেলতে চাইলে বাদ দিতে হবে মুস্তাফিজকে, ছাড়তে হবে বাংলাদেশি জার্সিও। আইসিসির পর্যবেক্ষণেও নিরাপত্তা ঝুঁকি প্রমাণিত বললেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শক, এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিকল্পনার অংশ। এরই ধারাবাহিকতায় 2014, 18 ও 24-এর নির্বাচনে অনিয়মের পথ সুগম করে আওয়ামী লীগ। লক্ষ্য বাস্তবায়নে বিরোধী প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে অজামিনযোগ্য মিথ্যা মামলা দায়ের করা হতো। আর সেই সাথে নির্বাহী বিভাগকে ব্যবহার করে রাতের ভোট প্রদানের হার বাড়ানো হতো। ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশে আরোপ থাকত কড়াকড়ি। বিগত 3টি জাতীয় নির্বাচন তদন্তে গঠিত কমিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আর সেই প্রতিবেদনে 22টি অনিয়ম সহ নানান কারচুপি তুলে ধরা হয়েছে। 2014, 2018 এবং 2024 সালের সাধারণ নির্বাচনের অনিয়ম তদন্তে বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করে। এতে 3টি নির্বাচনে 22টি অনিয়ম সহ ব্যাপক কারচুপি উল্লেখ করে 40টি সুপারিশ দেয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনী ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। প্রতিবেদনে বলা হয়, 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি 147টি প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সুপরিকল্পিত। 2018 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতে সিল মেরে আওয়ামী লীগকে বিজয় নিশ্চিত করা হয়। 2024 সালে ডামি প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক করার অপকৌশল গ্রহণ করা হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের কাজে বাধা ও নির্বাচনী নথি ধ্বংস করা সহ 22টি অনিয়ম চিহ্নিত করে কমিশন। সুপারিশ করা হয় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান বলেন, 3টি নির্বাচনেই রাতের বেলা ভোট হয়। একই সঙ্গে মামলা হামলা দিয়ে বিরোধীদের দমন করা হয়েছিল। 147 তারা ওখানে পার্টিসিপেট করেছে, বাট তারপরে কি হয়েছে, প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন। কিভাবে নির্বাচনগুলো প্রভাবিত করা হয়েছে সে বিষয়েও নানা তথ্য প্রমাণ তুলে ধরে তদন্ত কমিটি। 2024-এ কি হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না। এই ধরনের অনিয়ম রোধ করতে আগামীতে একটি স্থায়ী নির্বাচন তদন্ত কমিশন গঠন করা সহ নানা সুপারিশ করে কমিটি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিলেট থেকে 22 জানুয়ারি নির্বাচন প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের কাছে টানতে এরই মধ্যে জনবান্ধব ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার কাজের সফলতা নিয়ে হতাশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার থেকেই নির্বাচনী প্রচার শুরু করা বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও সেই পথে হাঁটছেন। বিএনপি নেতারা জানান, আগামী 22 জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারতের পরই ভোটের প্রচারে নেমে পড়বেন তিনি। আর প্রথম নির্বাচনী সমাবেশ করবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করছে না বিএনপি। আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তমূলক কথা বলছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হচ্ছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডক্টর মঈন খান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কথা বলেন তারা। আজকে যে দাবি দেওয়ার তালিকাগুলো আমরা দেখেছি, আমি যে কথা একটু আগে বলেছি যে 150 বছরেও সেই তালিকার অনেকগুলো মেটানো হয়নি, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলি উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। নির্বাচন সামনে রেখে সরকারের তরফ থেকে আশ্বাস দেয়া হলেও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য দেখছেন না বিএনপি মহাসচিব। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া দেশের জন্য অপমান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে কেউ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তাদেরকে পালাতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 24-এর অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকায় ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। সোমবার সাবেক সেনা কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। আর তার আগে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর ডক্টর শফিকুর রহমান বলেছেন, 2-1 দিনের মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। সোমবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় 24-এর গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তারা। আমরা নির্ভীক জাতি, যুদ্ধ করা জাতি, রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে, রক্ত আমরা সর্বশেষ দিলাম জুলাইয়ে, আর রক্ত দিতে চাই না। এক বাঙালি হয়ে আমাদের মধ্যে যে কোন্দল, এটা থাকার কোনো অবকাশ নাই। স্বাধীনতার পক্ষে শক্তি, বিপক্ষে শক্তি, এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে। নেক্সট প্রজন্মের জন্য আমরা এমন একটি দেশ রেখে যেতে পারি যেই দেশকে দেখে সবাই সম্মান করবে, যেই দেশের দিকে চোখ উঠিয়ে দেখবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, 24-এর গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। জনগণ সচেতন থাকলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সাহস করবে না কেউ। আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদকে বিদায় দিতে হলে প্রশাসন ও শাসনতন্ত্রের মধ্যে জবাবদিহিতার ভারসাম্য আনতে হবে বলেও জানান তিনি। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সাথে সরাসরি। এর আগে ইইউ এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসিকে আহ্বান জানিয়েছে তার দল।
এনসিপি সহ 11 দলীয় জোটের সাথে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা 2-1 দিনের মধ্যে আসবে বলেও জানান তিনি। যাদের সাথে সমঝোতা হয়েছে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার যা করেছে প্রায় সকল ক্ষেত্রে তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে এমন পর্যবেক্ষণের কথা জানিয়ে গবেষণা সংস্থা টিআইবি বলছে আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে সরকার। সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকার যে 11টি সংস্কার কমিশন গঠন করেছিল তাদের অনেক সুপারিশ অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে অগ্রাহ্য করা হয়েছে। পরবর্তী সরকার জুলাই সনদ কিভাবে লঙ্ঘন করতে পারে বর্তমান সরকার সে পথ দেখিয়ে দিয়েছে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণয়ন করা হয়নি। দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে সংস্কার পরিপন্থী অনেক বিষয় রয়েছে বলে জানানো হয়েছে। জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। সর্বোপরি অন্তর্বর্তী সরকারের সরকার সংস্কারের নামে যতটুকু করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অপারেশনালি কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটা স্বাক্ষর দেবে, এটা কিন্তু ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখতে হবে। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট দিতে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। পাশাপাশি এই মামলায় রাষ্ট্রপক্ষকে সাহায্যের জন্য 3 আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আদালত। এদিন সকালে আদালতে আসেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যরা। আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আরও 2 দিন সময় চান। নির্বাচন কমিশনে আপিল শুনানির 3য় দিনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে 41 জনের, আপিল নামঞ্জুর হয়েছে 23 জনের, আর অপেক্ষমান রয়েছে 5 জনের মনোনয়ন। প্রার্থিতা ফিরে পাননি চট্টগ্রাম 9 আসনে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী AKM ফজলুল হক। দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। সুনামগঞ্জ 5 আসনে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলম সহ আরও বেশ কয়েকজনের আপিল নামঞ্জুর হয়েছে। প্রার্থিতা বাতিল হওয়ায় ইসির বিরুদ্ধে অভিযোগও করেছেন তারা। আর এদিকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন চট্টগ্রাম 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা। চলতি অর্থবছরের মূল বরাদ্দ থেকে 13.04% কমিয়ে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি RADP অনুমোদন দিয়েছে সরকার। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত ADP-তে 30,000 কোটি টাকা বরাদ্দ কমানো হয়। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ কমেছে 73%, আর মাধ্যমিক ও উচ্চশিক্ষায় কমেছে 55%। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, প্রকল্প বাস্তবায়নের ধীর গতি এবং মন্ত্রণালয়গুলোর চাহিদা কমে যাওয়াই বরাদ্দ হ্রাসের মূল কারণ। ভারতে নিরাপদে খেলতে চাইলে মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন ছাড়াও বাংলাদেশের জার্সি না পড়তে বলেছে ICCর সিকিউরিটি কমিটি। এছাড়া বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে বলেও জানানো হয়েছে সরকারকে পাঠানো চিঠিতে। আর এই চিঠির বিপরীতে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, এমন বিদ্বেষপূর্ণ পরিবেশে কোনোভাবেই দল পাঠাবে না বাংলাদেশ। আর এই চিঠিতেই ভারতে বাংলাদেশি প্লেয়ারদের নিরাপত্তা ঝুঁকির প্রমাণ রয়েছে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তোলপাড় ভারত বাংলাদেশ। বিসিবি যখন নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে দল না পাঠাতে অনড়, ICC-কে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ করে দ্বিতীয় চিঠির উত্তরের অপেক্ষায় তখন বোমা ফাটালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাফুফে পরিদর্শনে এসে আসিফ নজরুল জানান, ICCর সিকিউরিটি টিম থেকে একটি চিঠি পেয়েছেন তারা, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত যেতে হবে টাইগারদের। ICC যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না।
সেই চিঠিতে আরো লেখা হয়েছে, বাংলাদেশের সমর্থকরা যদি ভারতে দেশের জার্সি গায়ে ঘোরাফেরা করে তবে নিরাপত্তার ঝুঁকি আরো বাড়বে। সেই সাথে বাংলাদেশের নির্বাচন যতই এগিয়ে আসবে, ভারত ততই অনিরাপদ হবে বাংলাদেশিদের জন্য। আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। আইসিসিকে পাঠানো চিঠির উত্তর এখনো পায়নি বিসিবি। সেই সাথে ভারতীয় গণমাধ্যমগুলি কলকাতা ও মুম্বাই থেকে ভেন্যু সরিয়ে ভারতের অন্য রাজ্যে নেয়ার প্রস্তাব দিয়েছে। এসব খবর ভিত্তিহীন বলেন ক্রীড়া উপদেষ্টা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।